أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي الكريم أما بعد প্রতি সপ্তাহ ন্যায় আজকে আমরা ফার্স্ট ইয়ারের অর্গানন অফ মেডিসিন আলোচনা করব। আমরা পরপর 2 সপ্তাহ আমরা ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই কর্তৃপক্ষের প্রোগ্রামের জন্য। তো আশা রাখি সকলে ভালো আছেন ইনশাল্লাহ। আজকে আমরা 12 এখন আমি স্লাইডটা শুরু করছি। আমরা কি জিনিসগুলো আজকে অর্গানন আলোচনা করব, কি কি জিনিস বলেছে অ্যাপ্লিকেশন নাম্বার 12, 13, 14, 15 নম্বরে কি কি বলেছে আমরা একটু আলোচনা করে আসি। দেখা যায় আমার স্লাইডটা একটু বলবেন কেউ? স্লাইডটা কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আলোচনা করব নেক্সট অ্যাপ্লিকেশন নাম্বার 13, ম্যাটেরিয়াল ইন মেডিসিন, ডিজিজ ম্যানিফেস্টেশন, অ্যাফেকশন অফ ভাইটাল ফোর্স। 4টে অ্যাফোরিজম আলোচনা করব। প্রথম এবং স্বাস্থ্যপূর্ণ উদ্ধার হয়। যদি লক্ষণ সমষ্টি আমরা টোটালিটি অফ সিমটম আমরা রিমুভ করতে পারি তাহলে গোটা ব্যাধিতেই আরোগ্য হয়ে যাবে এবং তার স্বাস্থ্যটা পুনরায় উদ্ধার হবে, রিকভারি অফ দা অথবা রিস্টোরেশন অফ দা হেলথ, যেটা আমরা 2nd অ্যাফোরিজম নম্বরে আলোচনা করেছিলাম। তার পাদটিকা যেটা ফুটনোট হ্যানিম্যান ফুটনোটে বলেছেন জীবনী শক্তি কি রূপ উৎপাদন করে তা আমাদের জানা অনাবশ্যক, আমাদের জানার কোনো প্রয়োজন নেই। ভাই আধা ঘন্টা একটু ওয়েট করতে হবে, আমি একটু ক্লাস নিচ্ছি। তাহলে আমাদের এটা ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে রোগ উৎপন্ন হলো, কিভাবে আমাদের নলেজ রাখতে হবে। লক্ষণ সমষ্টি যদি আমার রিমুভ হয়ে যায় তাহলে গোটা ব্যাধিটা আরোগ্য হবে, যেটা আমাদের অ্যালোপ্যাথি ডাক্তারদের সাথে আমাদের কন্ট্রাডিকশন, যে তারা শুধু রোগটা যখনই তার কোনো ঘটনা ঘটে, যেমন গেলে অ্যালোপ্যাথি ডাক্তারগণ তারা পরীক্ষা দিয়ে থাকেন, পরীক্ষা দেওয়ার পরে যদি তার পরীক্ষার রিপোর্টে আসে যে তার কিডনি, তার সিরাম ক্রিয়েটিনাইন 1.5 অথবা 10, 11 এমন আসে, তখন তারা ট্রিটমেন্ট করে। যখন ওই অর্গানটা প্যাথোলজিক্যাল সমস্যার সৃষ্টি হয়, যখন একটা অর্গান নষ্ট আমাদের লক্ষণ সমষ্টি প্রকাশ করে দেয়, তখন আমরা যখন ট্রিটমেন্ট করব তখন আমাদের আগেই দুর্ঘটনা ঘটার আগেই আমরা রোগীকে সুস্থ করতে পারবো। পরও আমরা পারি, বাট আগেই আমাদের কাছে আসলে রোগী সুস্থ হয়। ফর এক্সাম্পল ধরুন, গত আমার কাছে 2 দিন 2টা রোগী আছে, তার পেটে ব্যথা, একটা রোগী হচ্ছে পেটে ব্যথা, ডাক্তার অল পরীক্ষা করেছে, তার কোনো আরোগ্য হয় না, মানে কোনো রিপোর্ট ধরা খায় নাই, প্যাথোলজিক্যাল কোনো কিছু সৃষ্টি হয় নাই। তাহলে রোগী তো বলছে তার পেটে ব্যথা, ডাক্তার বলতেছে তোমার কিছুই হয় নাই, তাহলে কি হলো? তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে তার সমস্যা ঘটতে যাচ্ছে, সমস্যা ঘটে নাই। হ্যাঁ, তাহলে আমাদের আগে এই ট্রিটমেন্ট গুলো কে করতে পারে? একমাত্র হোমিওপ্যাথি আমরা দিয়ে দিতে পারি।
আর অ্যালোপ্যাথ কখন দিতে পারে? যদি তখন তার পেট ব্যথা সৃষ্টির যদি প্যাথোলজিক্যাল কোনো সৃষ্টি পায় তখন তাকে দিতে পারে এবং স্বাস্থ্যটাকে পুনরুদ্ধার করতে পারে। এজন্য বলা হচ্ছে লক্ষণ সমষ্টি অপসারিত হলেই গোটা বেদি আরোগ্য হয়। কিন্তু এজন্য যে অ্যালোপ্যাথিরা বলতেছে গোটা বেদি আরোগ্য হলে কখনোই তার ভিতর থেকে রোগ আরোগ্য হয় না। এই জিনিস আমাদের দেহ কিভাবে রোগ উৎপাদন করে আমাদের তা নিয়ে আমাদের জানার কোনো প্রয়োজন নেই, আমরা জানতেও যাব না। মূল কথার ব্যাখ্যা বলছে রোগ লক্ষণ সমূহ জীবনী শক্তি পীড়িত অবস্থায় অবিকল প্রতিচ্ছবি। মানে রোগ লক্ষণ সমূহ জীবনী শক্তি যখনই আমার রোগ বিভিন্ন ভিতরে আমার প্রবেশ করলো, রোগ কিভাবে ভিতরে প্রবেশ করলো? আমার জীবনী শক্তির মাধ্যমে। যখনই রোগ প্রবেশ করতে চাইলো তখনই আমার জীবনী শক্তি তাকে বাধা প্রয়োগ করলো। যখন জীবনী শক্তি বাধা প্রয়োগ করে সে আর পারে নাই, সেম লক্ষণ গুলোই তার অর্গানের মাধ্যমে সে রোগ শক্তি যেই সমস্যাগুলাকে লক্ষণগুলাকে সে জীবনী শক্তির উপর প্রভাব ফেলেছিল সেই অবিকল প্রতিচ্ছবিগুলোই আমাদের জীবনী শক্তির উপর জীবনী শক্তির মাধ্যমে আমাদের বডির মধ্যে সেম প্রকাশিত করে, আমাদের দেহের মধ্যে প্রকাশিত করি। দেহের বলছে যে আমাদের কিভাবে জানার অনাবশ্যক, বলছে জীবনী শক্তি দেহকে দিয়ে কিভাবে রোগ লক্ষণ প্রকাশ করায়, অর্থাৎ কিভাবে এটি রোগ উৎপাদন করে তা জানার ব্যবহারিক আবশ্যকতা চিকিৎসকের নেই এবং চিরদিন তা অজ্ঞতাই থাকবে। আমরা কখনোই তার আইডেন্টিফিকেশন করে আমরা পাবো না। তার প্রয়োজন রোগ সম্পর্কে জানা। তাহলে আমাদের প্রয়োজন রোগ আরোগ্য সক্ষম হওয়ার জন্য তাই যথেষ্ট। নিশ্চিতভাবে স্বাস্থ্যের পুনরুদ্ধার হয় এবং গোটা দেহ পুনরায় পরিপূর্ণ সুস্থতা লাভ করে। যে ব্যাখ্যা, এই সূত্রের ব্যাখ্যা দেখেন, পীড়িত জীবনী শক্তি একাই রোগ লক্ষণ উৎপাদন করে। দেখেন, পীড়িত জীবনী শক্তি একাই রোগ লক্ষণ উৎপাদন করে, অর্থাৎ অন্য কোনো অর্গানের সাহায্য নেয় না। এর কারণটা কি? একদিকে সকল অঙ্গই জীবনী শক্তির অধীনে, আমাদের প্রত্যেকটা অঙ্গ জীবনী শক্তির অধীনে। অপরদিকে পীড়িত জীবনী শক্তি নিজের মতো করে লক্ষণ উৎপাদন করে। পীড়িত জীবনী শক্তি কি করে? নিজের মতো করে লক্ষণ উৎপাদন করে, যাতে তার নিজের অবস্থান অবিকল চিত্র হয় এবং রোগের যে অবিকল চিত্র হয় সেভাবে সে প্রকাশ করে। বাস্তবিক পক্ষে রোগাক্রান্ত বৈশিষ্ট্য বা রোগ লক্ষণ দূর হলেই জীবনী শক্তি সম্পূর্ণভাবে রোগমুক্ত হয় এবং জীবনী শক্তি পূর্ণ শৃঙ্খলা ফিরে আসে। আমরা 12 নম্বর এফোরিজম থেকে আমরা আবার একটু আলোচনা করি। প্রথম হলো আমাদের লক্ষণ সমষ্টি অপসারিত হলে গোটা বেদি আরোগ্য হয় এবং স্বাস্থ্য পুনরুদ্ধার হয়। এটা 12 নম্বর এফোরিজমের মূল কথা, মূল লক্ষণ। পাদ্যটিকা বলছে যে হ্যানিম্যান, এটা সম্ভবত 8 নম্বর পাদ্যটিকা ফুটনোট, যেটা বলছে আমাদের কিভাবে রোগ উৎপাদন করে আমাদের দেহের মধ্যে তা জানার দরকার নেই। আর ব্যাখ্যা বলছে যখনই আমাদের রোগ উৎপন্ন অবিকল প্রতিচ্ছবি আমাদের রিফ্লেকশনের করে আমাদেরকে যে রোগ লক্ষণগুলা আমার মধ্যে জীবনী শক্তি ফাইটিং করেছিল সেম লক্ষণগুলাকে অবিকল প্রতিচ্ছবি আকারে প্রকাশ করে দেয়। যাই কি বলেছে, তা দেহবস্তরে লুকিয়ে থাকে এমন ধারণা পোষণ করে কেবলমাত্র বাস্তববাদী মনেই সম্ভব। বলছে যখন একটা প্রাকৃতিক বেদি জীবন শক্তি থেকে পৃথক বস্তু মনে করা, যে একটা আমাদের বেদি ঢুকলো, আমরা তাকে পৃথক বস্তু মনে করা এবং দেহ অভ্যস্ত লুকিয়ে থাকে এমন ধারণা পোষণ করা কেবলমাত্র বস্তুবাদী মানেই সম্ভব। মানে যেটাকে অ্যালোপ্যাথি ডাক্তারদেরকে বলছে যে প্রাকৃতিক বেদি জীবনী শক্তি থেকে পৃথক, বলতেছে প্রাকৃতিক যে বেদি আসে তার জীবনী শক্তি থেকে পৃথক বস্তু মনে করা এবং দেহ অভ্যন্তরে লুকিয়ে থাকে এমন ধারণা পোষণ করা কেবলমাত্র বস্তুবাদী মানেই সম্ভব। ব্যাখ্যাতে বলা হচ্ছে রোগ সম্পর্কে বাস্তববাদী ধারণা, রোগ সম্পর্কে আমাদের যে বাস্তববাদী ধারণা। কেমন ধারণা দেখেন, এই সূত্রে বলছে গোটা মানব দেহ একটা অখণ্ড সত্তা। দেখেন আমাদের পুরো মানব দেহটা কেন একটা অখণ্ড সত্তা? আমাদের প্রত্যেকটা অঙ্গ
একটা অঙ্গর সাথে জড়িত। আমাদের একটা সিস্টেম চালু হলে প্রত্যেকটা অঙ্গই একটার সাথে একটা আমাদের কাজ করতে থাকে। আমার কিডনি কাজ না করলে পুরো অনেক আমার বডি ফেলিওর হয়ে যাচ্ছে, আমার লিভার কাজ না করলে বডি ফেলিওর হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকে আলাদা আলাদা কাজ করে একটা পূর্ণাঙ্গ মানব অখণ্ড দেহ সত্তা গঠন করে। সবাই আলাদা আলাদা, কিন্তু তার কাজটা হচ্ছে একত্রে করে একটা অখণ্ড সত্তা ইয়া করে। একটা যদি কাজ করতে ফেলিওর হয়, তখন আমার বডির মধ্যে বিভিন্ন সমস্যা ক্রিয়েশন হয়, প্যাথোলজিক্যাল সৃষ্টি হয়। চালক এর দেহের সর্বত্র সুষমভাবে বিরাজিত থাকে। আমাদের যে জীবনী শক্তি আছে সবসময় আমাদের দেহের মধ্যে সুষমভাবে সে চলাফেরা করতে থাকে। এই জীবনী শক্তি জীব সমগ্রতাকে রক্ষা করেই দেহের সর্বাঙ্গ নিয়ন্ত্রণ করে। পুরো আমাদের দেহটাকে সে নিয়ন্ত্রণ করে এবং দেহকে রোগমুক্ত রাখে। দেহকে শক্তি রোগাক্রান্ত হলে যখন আমাদেরকে দৃষ্টিগোচর করার লক্ষ্যে যথোপযুক্ত অঙ্গ প্রকাশ করে, যাতে আমার জীবনী শক্তি কি করতেছে, অদৃশ্য বেদি যখন প্রবেশ করে তাকে আমাদের দৃষ্টিগোচর করার জন্য তাকে যথোপযুক্ত লক্ষণ প্রকাশ করে, মানে হুবহু পিকচারটা সে প্রকাশ করে দেয়। আমাদের এফরোজ নম্বর 14 কি বলেছে? মূল কথা হলো মানব দেহের আরোগ্য বেদি চিকিৎসকের কাছে লক্ষণ সমূহের মাধ্যমে আত্মপ্রকাশ করবেই। বলছে আমাদের যত রোগ লক্ষণ আছে এটা আরোগ্য বেদি, তাদের যদি আরোগ্য করতে হয় একমাত্র চিকিৎসকের কাছে লক্ষণ সমূহের মাধ্যমে আত্মপ্রকাশ করবে, এবং একমাত্র চিকিৎসকই বুঝতে পারবে তার লক্ষণ সমূহ কি কি, এবং অন্য একজন আদার্স কেউ বুঝতে পারবে না। এজন্য বলছে মানব দেহের আরোগ্য বেদি চিকিৎসকের কাছেই লক্ষণ সমূহ মাধ্যমে আত্মপ্রকাশ করবেই। তার লক্ষণ সমূহ এমন ভাবে প্রকাশ করবে যাতে চিকিৎসক বুঝতে পারে তাকে কি আরোগ্য করতে হবে এবং কি আরোগ্য করা যাবে না। এই সূত্রে আমরা আরো জানতে পারবো যে আমরা কোন কোন ব্যাধি আরোগ্য করতে পারবো এবং কোন কোন ব্যাধি আরোগ্য করতে পারবো না। আরোগ্য সেইগুলি আমরা করতে পারবো যেগুলোর মধ্যে আপনার অবশ্যই পিকুলিয়ার সিনড্রোম থাকবে, অসাধারণ লক্ষণ থাকবে এবং মন আকর্ষণ করার মতো লক্ষণ থাকবে। সেইগুলা বেদিগুলি আমরা আরোগ্য করতে পারবো। যে বেদির মধ্যে, যে রোগের লক্ষণের মধ্যে আমাদের কাছে এমন ধরনের কোনো লক্ষণ থাকবে না, এই বেদিগুলো আমরা কখনোই আরোগ্য করতে পারবো না। এবং তার পুরো লক্ষণগুলো আমাদের কাছে আত্মপ্রকাশ করে নাই, এবং এইটি আমরা দুরারোগ্য বেদি বলে আমরা তাদেরকে চিহ্নিত করব। তার কোনো লক্ষণই নাই, তার মধ্যে কোনো পিকিউআরএস লক্ষণ নেই, অসাধারণ লক্ষণ নেই, এবং তার মধ্যে যে আকর্ষণ করার মতো এমন কোনো লক্ষণ নেই, যে লক্ষণগুলো হলে আমরা চিকিৎসকরা তাদেরকে আলাদা করতে পারবো এবং তাদেরকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। দেখেন এই সূত্রের মধ্যে আরো বলছে যে আরোগ্যযোগ্য বেদি এবং দুরারোগ্য বেদির মধ্যে বাস্তবসম্মত প্রভেদ এই যে বেদি ঔষধ দ্বারা আরোগ্য করা যায় না। বলছে বেদি ঔষধ দ্বারা আরোগ্য করা যায় না। সব বেদিতে লক্ষণ, নিদানগত লক্ষণ অনেক থাকে। নিদানগত বলছে যে ক্লিনিক্যাল সিমটম যথোপযুক্ত সদৃশ্য হয় না এবং আরোগ্য সহায়ক হয় না। তার যখন ক্লিনিক্যাল সিমটম গুলো ডেভেলপ হয়ে যায়
হ্যালো কহিনুর আপা, ক্লাস কি শেষ হয়ে গেছে? হ্যালো আজমল হোসেন ভাই, আপনারা কি আছেন? আচ্ছা, আমি লাস্ট কতটুকু শুনতে পেয়েছেন জি স্যার, আপনারা? আছি। স্যার জি বেরিয়ে স্যার, গেছে, আছি। ক্লাস শুনতেছেন না আপনারা? যে ক্লাস কি হবে না নাকি বন্ধ হয়ে গেছে? এটা তো মনে করছি টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, এজন্য এমন হচ্ছে। এজন্য লাইনে আছি। হ্যাঁ, আজমল হোসেন কতটুকু শুনতে পেয়েছিলেন একটু বলুন তো। স্যার আমি 14 নাম্বার মূল কথার আজমল সাহেব শুনতে ব্যাখ্যা পাচ্ছেন? ওইটা জি শুনতে পাচ্ছি স্যার। বলতেছি যে 14 নাম্বারের লাস্ট কি কথা, মূল 14 কথা নম্বরটা এটা শুনতে পেয়েছেন? 14 নাম্বারের মূল কথা এটা শুনতে পারছি। 14 নাম্বারের মূল কথা এটা শুনতে আচ্ছা ঠিক পারছি। আছে, তাহলে আমরা 14 নম্বর শেষ করে 15 নম্বরে যাচ্ছি। ঠিক আছে, আমি 14 নম্বর থেকে আবার যাচ্ছি। হ্যাঁ, জি জি, ওকে। আমাদের 14 নম্বর অ্যাফোরিজমের যে মেইন সূত্রের মূল কথা হচ্ছে মানব দেহের আরোগ্যবেদী চিকিৎসকের কাছে লক্ষণ সমূহের মাধ্যমে আত্মপ্রকাশ করবি। বলছে যেই বেদিগুলো আমরা আরোগ্য করতে পারবো সেইগুলা লক্ষণ সমূহ চিকিৎসকের মাধ্যমে সে প্রকাশ করবি, আমরা রোগীর মধ্যে দেখতে পাবো। এবার এই জায়গায় বলছে আমাদের আরোগ্যযোগ্য বেদি এবং দুরারোগ্য বেদির মধ্যে পার্থক্য কি, কোনগুলা দুরারোগ্য বেদি ধরবো। আপনার কাছে আসলে অনেক সময় আপনি কোনগুলা দুরারোগ্য বেদি ধরবেন, দুরারোগ্য মানে কি কখনোই আরোগ্য করা সম্ভব নয়, এই বেদিগুলো আমরা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন। এই জন্য হেনিম্যান এটা ব্যাখ্যা করে বলছে আরোগ্যযোগ্য যেগুলো বেদি হবে অসাধারণ লক্ষণ পাবো, তার মধ্যে আমরা অসাধারণ লক্ষণ পাবো। তার মধ্যে আমরা অসাধারণ লক্ষণ পাবো এবং অদ্ভুত লক্ষণ পাবো, যেটা পিকিউআরএস লক্ষণ বলা হয়। এবং তার মধ্যে আমরা প্রকাশ প্রকাশ না করে রুগী তার সমস্যাগুলো সৃষ্টি করে, তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, কিন্তু তার মধ্যে রুগী সারা দিন রাত্র কান্নাকাটি করে, কিন্তু তার মধ্যে কোনো আদার্স কোনো সিমটম দেখা দেয় না। যেমন কয়েকদিন আপনার গতকালকে একটা পেশেন্ট পিকুলিয়ার একটা লক্ষণ উপরে আমরা একটা ওষুধ দিয়েছিলাম। কেমন ধরনের? মাসিকের সময় তার মাথা ব্যথা করে, দেখেন একটা অদ্ভুত লক্ষণ। মাসিক কোথায়, মাথা কোথায়, মাসিকের সময় মাথা ব্যথা করে, এটার উপর বেস করে আমরা ওষুধ দিয়েছিলাম। ইনশাল্লাহ সে খুব ভালো আছে। মানে কিছু কিছু লক্ষণ গুলো আপনাকে ওষুধের জন্য, এজন্য বলছো অসাধারণ লক্ষণ। আপনি হাজার হাজার লক্ষণ নিবেন, জন্য কোন লক্ষণটা বেস করে ইন্টারিং পয়েন্ট করে আপনি ওষুধ দিবেন। এবং যেই কথাগুলো বলছে যে আরোগ্যযোগ্য ব্যাধি কোনগুলো, যার মধ্যে যেই রোগীর মধ্যে লক্ষণগুলা অসাধারণ লক্ষণ পাবো, অদ্ভুত লক্ষণ পাবো, চরিত্র জ্ঞাপক লক্ষণ পাবো, বিশেষত্বপূর্ণ লক্ষণ পাবো, পারবো এবং ভালোভাবে আরোগ্য করতে পারবো এবং রিস্টোরেশন অফ হেলথ করতে পারবো। কিন্তু যাদের মধ্যে আমরা এই ধরনের লক্ষণগুলো পাবো না, যাদের মধ্যে ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট হয়ে গেছে, যেমন ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হওয়ার কারণে রোগী দিন রাত্রে চিল্লা পাল্লা করে, কিন্তু তার আধার চরিত্র পিকুলিয়ার সিমটম এবং তার চরিত্রগত লক্ষণ, মানসিক লক্ষণ ভালোগুলো আমরা পাচ্ছি না, নর্মাল পাচ্ছি। শুধু ব্যথা তো অনেকেরই করে, তার ব্যথাটা কখন করে, সকালে দুপুরে রাত্রে কখন করে এমন কোনো টাইম নেই, দিন রাত্রে সবসময় তার ব্যথাটা অনুভূত হয়, যেগুলা মেইন লক্ষণগুলো হারিয়ে যায়। এই লক্ষণগুলাকে আমরা কখনোই আরোগ্য করতে
পারবো না। এই জায়গায় নেমেন 14 নম্বরে ফুলতেন বলেছে। ওকে, 15 নম্বরে জীবনী শক্তি বিশৃঙ্খলা। জীবনী শক্তি যখন বিশৃঙ্খলায় পতিত হয়, দেহ মনে প্রকাশিত লক্ষণ সময় এক এবং অভিন্ন। বলছে দেহ যেটা প্রকাশ করে, মনে যা প্রকাশ করে এক একটু হইতে পারে, কিন্তু একজন আরেকজনের থেকে একই, অভিন্ন নয়। তারা সবই এক গাথায় স্যার স্লাইড দেখা যাচ্ছে না। কিভাবে থাকে দেখেন, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনার স্যার স্ক্রিনে শেয়ার স্যার হ্যালো, স্যার স্লাইড দেখা যাচ্ছে বলেন। না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? জি না স্যার। শেয়ার তো না, আপনার কথা বলছেন না কেন? যারা ক্লাস করছেন তারা বলবেন না স্যার? আমি এটা শেষ করে ইনশাল্লাহ দিব। আমার রুগী বছর হচ্ছে, আমি রুগীকে দেখতে হবে। কম্পিউটারটা খুব ঝামেলা করতেছে। এখন দেখা যায়? না স্যার, এখনো দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যায়? স্যার দেখা যাচ্ছে না। এখনো দেখা যায় না? জি না। কিন্তু শেয়ার করে দিয়েছি। দেখি আবার শেয়ার করি। দেখা যাচ্ছে না? না, এই আসতেছে মনে হয়। এখন আসছে, দেখা যাচ্ছে স্যার। অনেকক্ষণ পরে আসছে। জি এখন আসছে? জি স্যার। জি আসছে। এখন কি দেখা যায়? জি স্যার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, দেখেন। জি, থ্যাংক ইউ। জীবনী শক্তি, জীবনী শক্তির, হ্যাঁ ঠিক আছে, জীবনী শক্তির বিশৃঙ্খলা। ঠিক আছে, জীবনী শক্তির বিশৃঙ্খলা দেহ মনে প্রকাশিত লক্ষণ সময় এক এবং অভিন্ন। বলছে আমাদের যে জীবনী শক্তি, আমাদের রোগের শরীরের মধ্যে যে জীবনী শক্তি বিশৃঙ্খলা হলে, আমাদের অসুস্থ হলে, দেহ মনে যে প্রকাশিত লক্ষণ সমূহ প্রকাশ করে, আমাদের ফিজিক্যাল এবং মেন্টালি যে প্রকাশিত লক্ষণ সমূহ প্রকাশ করে এক এবং অভিন্ন। বলছে আমরা সব লক্ষণগুলো এক এবং অভিন্ন। কেন বলছে দেখেন, আপনার শরীরে ব্যথা, ব্যথা কিভাবে প্রকাশ করেন? মনের মাধ্যমে। আমার শরীরে ব্যথা করে কান্নাকাটি করেন, পেটে ব্যথা করে কান্নাকাটি, পেট ব্যথাটা কিন্তু হাত পা কামড়াচ্ছে, মনের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এবং দেহ, দেহ যদি ব্যথা না করে, মন বলতে পারবে না যে আমার ব্যথা করে। তাহলে একজন আরেকজন থেকে অভিন্ন। এটা যদি আমি পুরাটা আপনাকে পড়ি, দেখেন। মানুষের সৃষ্টি করা হয়েছে দেহ এবং আত্মার সমন্বয়ে, একে অপরের আপনি অনেক শরীর ছিল, কেন মারা গেলেন? আত্মারা চলে গেছে, হ্যাঁ, আল্লাহর আদেশে আত্মারা চলে গেছে। তাহলে আপনার সবই আছে, এই আত্মার মাধ্যমে আপনার সিস্টেমটাকে পুরা হাত পাকে সচল রাখতেছে। এই একটা জিনিস চলে গেলে আপনার শরীর এইভাবে পড়ে থাকবে। আপনি সুস্থ মানুষ, আপনি এভাবেই পড়ে থাকবেন। এজন্য বলছে একটা ছাড়া আরেকটা চলবে না। আমার আত্মা অদৃশ্য শক্তি আছে, আর চলবে না, একটা আরেকটার সাথে অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িত। তাইলে আমাদের বলছে আত্মা ছাড়া দেহ এক জড় পদার্থ, আবার দেহ ছাড়া আত্মার অস্তিত্ব বোঝা যায় না। দেহ ছাড়া আত্মার যে কাজ করবে, দেহ না থাকলে তার অস্তিত্ব বোঝা যাবে না, সে কেমন ধরনের কাজ করবে অস্তিত্ব বোঝা যাবে না। চিকিৎসা বিজ্ঞানে আত্মাধারী গোটা মানুষটাকে নিয়ে আলোচনা করতে হয়। তাহলে আমাদের মেইন হচ্ছে পুরা মানুষটাকে নিয়ে আলোচনা করতে হয়। জীবনী শক্তির অসুস্থতা এবং জীবন্ত গোটা দেহ অসুস্থতা মূলত এক, এবং যেই সমস্যাগুলো হবে এক এবং অভিন্ন। আমাদের দেহের সমস্যা হলে যে মনের হচ্ছে না, আমরা এজন্য দেহের এবং মানসিক লক্ষণ নিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি, যাতে আমাদের একই অঙ্গে গাথা
সেজন্য আমরা দুটোটা লক্ষণকে সিমিলিমাম করে আমরা অসাধারণ লক্ষণগুলা নিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। ঠিক আছে, আমি আজকে 15 পর্যন্ত আলোচনা করলাম। আমার চেম্বারে পেশেন্ট আছে, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ 16 থেকে 20 পর্যন্ত আলোচনা করব। আমাদের যে কাঙ্ক্ষিত সিলেবাস আছে আমরা সিলেবাস ইনশাল্লাহ কমপ্লিট করব। যদি আজকের এফোরিজমে কারোর কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে প্লিজ বলুন। এই জায়গায় আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো কোনো প্রশ্ন আছে বলবেন? স্যার কোনো প্রশ্ন নাই। আজমল সাহেব কোনো প্রশ্ন আছে? জি না স্যার, কোনো প্রশ্ন নাই।